কক্সবাজারে পাতলিখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন বাজেটের ৭টি পণ্যের উপর কর ছাড়ের পরও অখুশি বিরোধী দল। আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে, বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার কাঙ্ক্ষিত বিনিয়োগ গন্তব্য বানাতে চায় সরকার। প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই সংস্কার আর আর্থিক সহ সব খাতে সুশাসন। The world gives us the credit that we deserve in the quantity, quality and volume of our talent, our work and our commitment to rule-based world order. We are working around the clock to open new markets and secure supply chains. In our first 100 days, we have seen an exceptionally positive response from all quarters. বিশ্বকাপে নেইমারহীন হেক্সামিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ, কাউন্টার অ্যাটাকিংয়ে অ্যাটলাস সিংহদের শক্তি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাগেজ হারানোকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর সংঘর্ষ, আহত 5। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করতে নানা অজুহাত খুঁজছে ইসরায়েল। মন্তব্য আরাকচির, কদিনের মধ্যেই স্বাক্ষরিত হতে পারে সমঝোতা স্মারক। আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জনগণের স্বস্তির জন্যই প্রস্তাবিত বাজেট। 60টি নিত্যপণ্যের উপর থেকে কর প্রত্যাহার করায় বাজেট ঘোষণার পরও দাম বাড়েনি। কক্সবাজারে পাতলিখাল পুনর্খননের পর এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অভিযোগ, যে বাজেটে মদের দাম বাড়ানো হয় সেই বাজেটও মানে না বিরোধী দল। বলেন, দেশে অস্থিতিশীলতা ছড়ানো আর মানুষকে বিভ্রান্ত করাই তাদের উদ্দেশ্য। কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবিকে সঙ্গে নিয়ে আল আমিন তালুকদারের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। পর্যটন নগরী কক্সবাজারে ভোর থেকেই টানা বৃষ্টি। বৈরী আবহাওয়ার মধ্যেই ছাতা মাথায় কিংবা কাক ভেজা হয়ে অপেক্ষায় নেতাকর্মীরা। উপলক্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন। বেলা 10:30 নাগাদ পৌঁছান সরকার প্রধান। উদ্বোধন করেন PM খালি ইউনিয়নের পাতালি খাল পুনঃখনন কার্যক্রম, যা 1979 সালে খনন করেছিলেন তাঁরই পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কক্সবাজারের দুঃখ, বাকখালী নদী থেকে এই খালের উৎপত্তি, যা পুনঃখননের মাধ্যমে শুষ্ক মৌসুমে থাকবে স্বাভাবিক জল প্রবাহ। প্রভাব পড়বে উৎপাদনের অর্থনীতিতে। পরে পথসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভোটের কালির দাগ মোছার আগেই খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা চিকিৎসা ব্যয় কমানোর মতো জনস্বার্থ সংশ্লিষ্ট নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে সরকার। জানান, 60টি পণ্যের উপর কর প্রত্যাহার করায় বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দাম বাড়েনি। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। সরকার প্রধান বলেন, দেশের মানুষকে ভালো রাখতেই এই বাজেট প্রস্তাবনা, কিন্তু বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি এবং মানুষকে বিভ্রান্ত করতে চায়। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। জনগণই বিএনপির বড় শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে তাঁর সরকার। যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব, এবং এই কাজের মাধ্যমেই আমরা চেষ্টা করব, সর্বোচ্চ শক্তিতে ইনশাল্লাহ চেষ্টা করব এই দেশের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য।
পরে প্রধানমন্ত্রী সফর করেন ডুলা হাজরা সাফারি পার্ক, চকরিয়ার মালুমঘাটে উদ্বোধন করেন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির। দাও ফিরে এসো অরণ্য, লও এ নগর। দরিয়ানগর কক্সবাজার থেকে যেন সেই স্লোগানই উচ্চারণ করলেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ জুড়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন তিনি। সে সঙ্গে দলের এবং সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত খাল পুনঃখনন কর্মসূচিও করলেন এখান থেকে। বৈরী আবহাওয়ার মধ্যে তারেক রহমানের এই কক্সবাজার আগমন ঘিরে সাধারণ মানুষ যেমন উৎসাহ আর উদ্দীপনা দেখিয়েছে, ঠিক তেমনি প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে দেশ এবং জনগণের উদ্দেশ্যে নানান কর্মসূচি গ্রহণের কথাও স্পষ্ট হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কক্সবাজার। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার কাঙ্ক্ষিত বিনিয়োগ গন্তব্য বানাতে চায় সরকার। সেজন্য রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই সংস্কার আর আর্থিক সহ সব খাতে সুশাসন নিশ্চিত করার কথা জানিয়েছেন নীতি নির্ধারকরা। পাশাপাশি রাজনৈতিক প্রতিশ্রুতি, নীতি কৌশল বাস্তবায়িত হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে আলাদা কমিশন গঠন করছে সরকার। আঞ্চলিক সংযোগ ও সহযোগিতা বাড়ানো বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তারা। অর্থনৈতিক কূটনীতি বিষয়ক সম্মেলনে উঠে আসে এসব প্রসঙ্গ। বাণিজ্য ও প্রবৃদ্ধি বাড়াতে অর্থনৈতিক কূটনীতি কিভাবে কাজ করবে সেই পথনকশা খুঁজতে এই সম্মেলন। আয়োজক পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডা। সরকারের মন্ত্রী, উপদেষ্টা আর সিনিয়র কর্মকর্তা ছাড়াও এতে যোগ দিয়েছিলেন ঢাকার বিদেশি মিশন ও উন্নয়ন সংস্থার প্রধান এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ। উদ্বোধনী অধিবেশনেই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন বিডা চেয়ারম্যান। পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেন কিভাবে কূটনীতিতে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক উন্নয়ন তথা বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা। We fully recognize that economic resilience needs to be built on firm grounds. Therefore, our immediate priority is to restore full confidence and trust. We want to assure our citizens, our local business community, and our international partners that Bangladesh is stable, predictable, and open for business. এ সময় জনগণের কল্যাণ দলের ও সরকারের অগ্রাধিকার বলে জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী। To transform Bangladesh into a safe, reliant, resilient, industrial country where every citizen is offered a fair share in prosperity and dignity. পররাষ্ট্র সচিবের সঞ্চালনায় প্রথম অধিবেশনে বিনিয়োগ ও অর্থনীতির সাথে কূটনীতির সম্পর্ক নিয়ে আলোচনা করেন নীতি নির্ধারকরা। সে সময় আসে কানেক্টিভিটি বাড়ানোর পাশাপাশি সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার। We must be capable, we must have competencies built in to translate this regional cooperation and connectivity into tangible trade agreements. We are actually trying to build a bridge between the investors, our development partners, our friends. We facilitate the private sector, the NGO and the development partners to play their role and ensure that we achieve the ultimate goal, which is the empowerment and integration of all the communities in Bangladesh's development. অপর অধিবেশনে সরকারের রাজনৈতিক অঙ্গীকারের সাথে কিভাবে নীতি সমন্বয় করা হবে তার ব্যাখ্যা তুলে ধরেন অর্থমন্ত্রী। None of the financial institutions in Bangladesh are going to have any political appointment. But it's difficult to find good professionals, I have to admit. We are going to have a task force who will oversee these deregulations that we have promised and recommended. এই সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছে পার্টনার এঙ্গেজমেন্ট নোট জমা দেওয়ার আহ্বান জানান উদ্যোক্তারা। এর ভিত্তিতে আগামীতে আরও আলোচনা করে করণীয় নির্ধারণ করবে সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। তারেক রহমানের ভীষণ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের নতুন কমিটিকে কেন্দ্র করে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা রাজধানীতে জড়ো হন। পরে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার এবং উন্নয়নের ভীষণ বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি নতুন কমিটির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গড়ে তুলবার
যে লক্ষ্য, যে ভিশন, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে যুবদল একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর খবর। নেইমারকে ছাড়াই বিশ্বকাপ মিশনে নামতে হচ্ছে ব্রাজিলকে। সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভোর রাতে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে জয় দিয়ে হেক্সা মিশন শুরুর প্রত্যাশা কোচ কার্লো আনচেলত্তির। বিপরীতে ইনজুরির দুশ্চিন্তার কারণে হলেও সলিড ডিফেন্সে সেলেসাওদের রুখে দিতে প্রস্তুত আফ্রিকান চ্যাম্পিয়নরা। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনি বিন তারেক। শঙ্কা শেষ পর্যন্ত সত্যি হলো। বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা ব্রাজিল শিবিরে। নেইমারকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে সেলেসাওদের, যদিও তাতে মোটেও বিচলিত নন কোচ কার্লো আনচেলত্তি। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ারা হবেন তুরুপের তাস। সব মিলিয়ে সেলেসাওদের গতি এবং স্কিল মরক্কোর ডিফেন্স গুড়িয়ে দিতে প্রস্তুত। তবে আফ্রিকান চ্যাম্পিয়নদের মতো কাউন্টার অ্যাটাকিং দলের সামনে একটু অসতর্ক হলেই বড় মাসুল গুনতে হতে পারে সেলেসাওদের। হাইলাইন ডিফেন্স খেলে আক্রমণ সাজাতে গিয়ে তৈরি হতে পারে শূন্যতা। যদিও হেক্সা মিশনে পূর্ণ শক্তি নিয়ে শুভ সূচনা চান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। প্রতিটা বিভাগে আমাদের সেরা পারফর্মটা করতে হবে। আধুনিক ফুটবলে ছোট দল বলতে কিছু নেই। মরক্কো আফ্রিকার অন্যতম সেরা দল। আমরা প্রস্তুত আছি নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপে ভালো একটা শুরু করব। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ জার্সির এই মেট লাইফ স্টেডিয়ামে। এখানে মুখোমুখি হবে র্যাঙ্কিং এর 6 ও 7 নম্বর দল ব্রাজিল ও মরক্কো। ইনজুরি শুধু ব্রাজিলের দুশ্চিন্তার কারণ নয়, মরক্কো হারিয়েছে তাদের 2 গুরুত্বপূর্ণ ফুটবলার আফদি ও নায়েফকে। তবে মুখোমুখি পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে আফ্রিকার চ্যাম্পিয়নদের। দু দলের শেষ মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়েছিল মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনাল খেলা মরক্কো আছে দারুণ ছন্দে। অ্যাটলাস লায়ন্সদের মাথায় আফ্রিকান সেরার মুকুট, রক সলিড ডিফেন্স এবং মাঝ মাঠের জমাট গাঁথনি। আশরাফ হাকিমির গতি এবং রাইট উইং দিয়ে আক্রমণ সেলেসাও ডিফেন্সকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে হাই প্রেসিং ফুটবলের সামনে মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলে আফ্রিকান জায়ান্টরা। আমাদের নিজেদের উপর আর আমাদের পারফরমেন্সের উপর ভরসা রাখতে হবে। ব্রাজিলকে ভয় পাওয়ার কিছু নেই, তবে তাদের সময়ও করতে হবে। অনেকেই বলছেন এটা আগের মতো সেই ভয়ঙ্কর ব্রাজিল নয়, কিন্তু দিন শেষে দলটার নাম তো ব্রাজিল। নিজেদের সবশেষ 45 ম্যাচের মাত্র 2টিতে হেরেছে মরক্কো, যে আত্মবিশ্বাসে এবার সেলেসাওদের বিপক্ষে অঘটনের গল্প লিখতে প্রস্তুত অ্যাটলাস লায়ন্স। মুজনি বিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই, এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর কাকরাইলে জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় তিনি বলেন, ইতিহাসই বাঙালির পরিচয়ের সবচেয়ে বড় স্বীকৃতি, আর ইতিহাস বিকৃতির চেষ্টা শেষ পর্যন্ত টেকে না। তথ্যমন্ত্রী জানান, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এখন পরিচ্ছন্ন ম্যান্ডেটের ভিত্তিতে পরিচালিত হচ্ছে, তাই কেউ কৃত্রিম বয়ান দাঁড় করানোর চেষ্টা করলে সরকার নিয়ে মান অভিমান বা আক্রোশ পোষণ করে না। তিনি আরো বলেন, ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষাগত মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে বাংলাদেশের নিজস্ব স্বতন্ত্র রয়েছে। সরকার সঠিক ইতিহাসকেই বয়ান হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলেও উল্লেখ করেন তিনি। 56,000 বর্গ মাইলের কোনো বাঙালিকে বাঙালিত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য সীমান্তের উপরে গিয়ে কলকাতা অথবা কারো কাছে ধার করতে হবে না। ঐতিহাসিকভাবেই, নৃতাত্ত্বিকভাবেই এই দেশের জন্ম নেওয়া বাঙালি আমরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাগেজ হারিয়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে 2 গ্রামবাসী, আহত 5 জন। সকাল থেকে উপজেলার শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ জানায়, শাহপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম উমরা পালনের জন্য সৌদি আরবে যান। সেখান থেকে দেশে ফেরার পথে তার কাছে একটি লাগেজ দেন হজ কাফেলার পরিচালক মোয়াল্লেম গিয়াসউদ্দিন। তবে লাগেজটি হারিয়ে ফেলেন মরিয়ম। দেশে ফেরার পর এই ঘটনাকে কেন্দ্র করে মরিয়মের নাতি নাইমের সাথে আড়াইবাড়ি গ্রামের মোয়াল্লেম গিয়াসউদ্দিনের বাগবিতণ্ডা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে হাতাহাতি ও ভাঙচুরও হয়। এরই জেরে সকালে আবারও সংঘর্ষে জড়ায় 2 গ্রামের লোকজন। খবর পেয়ে পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে মারধর ও হেনস্থার ঘটনায় এএসআই সহ খুলশী থানার 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাত 11:30টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে থেকে সিএনজিতে বাসায় যাওয়ার সময় গাড়ি থামিয়ে মারধর করতে থাকে পুলিশ। ক্রিকেটার পরিচয় দিয়েও নিস্তার পাননি নাইম। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিসিবি। ডিপিএল এর ম্যাচ শেষে ক্লান্ত শরীরে নাইম হাসান যখন নিজের শহর চট্টগ্রামে ফিরছিলেন তখন হয়তো বুক ভরা স্বস্তি ছিল বাড়ি ফেরার, কিন্তু চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে চড়ে বসার পর সেই স্বস্তি যে মুহূর্তের মধ্যে এক দুঃস্বপ্নে রূপ নেবে নাইম হাসানের কাছে তা ছিল ভাবনারও অতীত। শুক্রবার রাত তখন 11:30। চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে আসতেই হঠাৎ থমকে যায় তার গাড়ি। ডিবি পরিচয় দিয়ে পথ রোধ করা হয় জাতীয় দলের এই ক্রিকেটারের। এরপর ঘটনা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক তাকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। সাধারণ পোশাকে থাকা এক ব্যক্তি এবং 2 জন পুলিশ সদস্য মিলে কোনো কিছু বোঝার আগেই শুরু হয় মারধর ও হেনস্থা। এমনকি পুলিশকে নিজের পরিচয়পত্র দেখান এই অফিস স্পিনার। জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও রেহাই মেলেনি। নাইমের ভাষ্য, রাস্তায় জড়ো হয়ে শতাধিক মানুষ তাকে ক্রিকেটার পরিচয় দিলেও এলোপাথারি মার থামায়নি সেই পুলিশ সদস্যরা। তবে রাত পেরোতেই সামাজিক মাধ্যম সহ গণমাধ্যমে ভাইরাল এই খবর। এই ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। অবিলম্বে এই ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোরালো আহ্বান জানায় বিসিবি। পরিবার থেকে মামলা দায়েরের পর অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় খুলশী থানার এসআই সহ 2 পুলিশ সদস্যকে করা হয়েছে সাময়িক প্রত্যাহার। প্রশ্ন উঠছে, চেনা শহরের রাস্তায় যদি এভাবে লাঞ্ছিত ও অনিরাপদ বোধ করতে হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় আসলে? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ব্যর্থ করতে নানা অজুহাত খুঁজছে ইসরায়েল, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে স্বাক্ষর হতে পারে সমঝোতা স্মারক। চুক্তির বিষয়বস্তু নিয়েও খোলাসা করেছেন তিনি। আবারও জানিয়েছেন লেবাননকে একা ফেলে কোনো চুক্তি করবে না ইরান। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি নিয়ে অনিশ্চয়তা যখন তুঙ্গে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানালেন চুক্তির সম্ভাবনা এর আগে কখনোই এতটা কাছাকাছি পৌঁছায়নি। ইসলামাবাদ মেমোরেন্ডাম নামে প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে অনেক কিছুই খোলাসা করেছেন রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে। জানিয়েছেন লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে খসড়ায়। বহুবার বলেছি, এই যুদ্ধে আমরা কখনোই লেবাননকে ভুলে যাইনি, কারণ লেবানন এবং হিজবুল্লাহ যে কোনো অবস্থায় ইরানের জনগণের পাশে থেকে যুদ্ধ করেছে এবং আমরা তাদের কখনো একা ছেড়ে দেব না। আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন প্রথম ধাপের চুক্তি বাস্তবায়িত না হলে কোনো পারমাণবিক আলোচনা শুরু হবে না। বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা অসম্ভব ছিল। তারা যে দাবিগুলো করেছিল তা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। তাই আমরা এমন কিছু বিষয় তুলে ধরেছি যেগুলো প্রথম ধাপে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তি হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন হরমুজের ব্যবস্থাপনা যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না। বজায় থাকবে ইরানের সার্বভৌমত্ব ও সামরিক উপস্থিতি। প্রণালী দিয়ে যাতায়াতের উপর কোনো টোল আরোপ করা না হলেও বিভিন্ন সেবার জন্য ফি আদায় যুক্তিসঙ্গত বলেও জানান। আরাকচি জানিয়েছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার মতো বিষয়গুলোও রয়েছে খসড়ায়। তবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া নষ্ট করতে চায় ইসরায়েল, এমন অভিযোগ তার। আমাকে স্পষ্টভাবে বলতে হবে যে এই চুক্তির শত্রু রয়েছে এবং তাদের মধ্যে প্রধান হলো ইসরায়েল। তারা এই চুক্তিকে ব্যর্থ করার জন্য নানা অজুহাত খুঁজছে। আরাকচির স্পষ্ট বার্তা, হুমকি বা চাপের মুখে নতি স্বীকার করবেন না তারা, বরং তা উল্টো ফল বয়ে আনবে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।